দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রের উদ্দেশ্যে বলি যে দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের গল্প অংশে যে 3টি গল্প পাঠ্য ছিল, তার মধ্যে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি পরিবর্তিত পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। তাই আগামী পরীক্ষার জন্য, মানে 2021-এর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য 2টি গল্প পাঠ্য আছে। একটি ভারতবর্ষ, একটি ভাত। গত ক্লাসগুলিতে আমি ভারতবর্ষ গল্প পড়িয়েছি। আজকে আমরা ভাত গল্পের আলোচনাতে প্রবেশ করব। ভাত যেহেতু আয়তনের দিক থেকে একটু বড় গল্প, ফলে প্রতিটি লাইন ধরে আমাদের পড়তে হবে, কারণ পরীক্ষাতে এমসিকিউ বা এসিকিউ থাকবে। তার জন্য প্রতিটি লাইন ধরে সেই লাইনগুলো থেকে পরীক্ষাতে কীরকম প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর বই থেকে সংগ্রহ করে নিজের ভাষাতে আমি কি করে লিখব, সমস্তটাই আমি চেষ্টা করব এই আলোচনার মধ্যে রাখতে। অন্তত 6 থেকে 7টা ক্লাস লাগবে ভাত গল্পটি লাইন ধরে শেষ করতে। আমরা প্রথমেই একটা মুখবন্ধ বা ভূমিকা অংশে আমরা কতগুলো জায়গা একটু বুঝে নেব যে এই গল্পের লেখিকাকে, এই গল্পের যিনি লেখিকা, তার সম্পর্কিত তথ্যগুলো আমরা একটু জানব। এবং গল্পের লাইন ধরে পড়ার আগে এই গল্পের মূল কথা বা সার কথা, বা এই গল্পের মধ্য দিয়ে লেখিকা কি দেখাতে চান, আমরা সেই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা মুখবন্ধে বা ভূমিকায় যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ভাত গল্পের যিনি লেখিকা, তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। বাংলা সাহিত্যের যারা অগ্রণী লেখিকা, তাদের মধ্যে মহাশ্বেতা দেবী অন্যতম। বাংলা সাহিত্যে আমরা তাকে বলতে পারি ব্রাত্যজনের সার্থক রূপকার বা ব্রাত্যজনের সফল রূপকার। আরও সহজ করে বললে হয়, সমাজের যারা অন্তজ, সমাজের যারা প্রান্তিক, সমাজের যারা নিম্নবর্গীয় মানুষ, তাদের অধিকার, তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম, তাদের হতাশা, তাদের প্রতিবাদ, এগুলিকে তিনি তার লেখার মধ্যে ভাষা দিয়েছেন। আরেকটু বলতে পারি, যারা চিরবঞ্চিত, যারা অবজ্ঞাত, যারা অবহেলিত, তারাই যেন তার লেখার, তার রচনার ভিত্তি। এক কথায় বলতে পারি, অন্তজ মানুষ, বিশেষত অরণ্যের আদিবাসীরা, জঙ্গল মহলের আদিবাসীরা, দেশের প্রান্তিক মানুষেরা তার লেখার মধ্যে ফুটে উঠেছে। সহজ কথায় ওই কথাটাই সত্য যে তিনি ব্রাত্যজনের সার্থক রূপকার, ব্রাত্যজনের সফল রূপকার।
তার জন্ম 1926 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি এখনকার বাংলাদেশের ঢাকাতে, এবং 2016 খ্রিস্টাব্দের 28 জুলাই শহর কলকাতাতে এই মহান লেখিকার পরলোক গমন হয় বা তার লোকান্তর হয়। তার লেখার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলোর নাম দেখলে বুঝতে পারবে যে কেন আমি ভূমিকাতে বা প্রথম অংশেই এ কথাটা বললাম যে তিনি ব্রাত্য জীবনের সার্থক রূপকার। তার লেখা একটি বিখ্যাত গ্রন্থের নামই হচ্ছে অরণ্যের অধিকার। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে 1084 মা। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ঝাঁসির রানী। একাধিক পুরস্কারে সম্মানিত এই লেখিকা একদিকে যেমন কলমের দ্বারা ব্রাত্যজনের কথা লিখেছেন, একই সঙ্গে তিনি ব্রাত্যজনের জন্য বিভিন্ন গণ আন্দোলনে নিজে উপস্থিত থেকেছেন, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেবার জন্য তিনি প্রতিবাদে সামিল হয়েছেন। অর্থাৎ একদিকে কলমের দ্বারা, অন্যদিকে গণ আন্দোলনে যুক্ত থেকে ব্রাত্যজনের অধিকার ফিরিয়ে দিতে তিনি প্রতিবাদে মুখর হয়েছেন। দ্বিতীয় জায়গা যেটা জানব যে এই গল্পটির উৎস কি, এই গল্পটি কোথা থেকে নেওয়া। প্রথম বলি, 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় তার এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। ম্যানিফেস্টো পত্রিকা 1982-তে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে ভাত গল্পটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প এই সংকলনে গৃহীত হয়। তাহলে আমরা কি জানলাম মহাশ্বেতা দেবী সম্পর্কিত তথ্য? এই গল্পের উৎস আমরা জেনেছি। এবার আমরা জানব যে এই গোটা গল্পটির মধ্য দিয়ে লেখিকা মহাশ্বেতা দেবী কি বলতে চান। যারা গল্পটি বাড়িতে কেবল লাইন ধরে পড়েছ, তারা বুঝতে পারবে যে গোটা গল্পটির মধ্যে একজন নিরন্ন মানুষের কথা বলা আছে। প্রথম কথাই বলতে পারি, ভাত এক নিরন্ন মানুষের গল্প। সেই নিরন্ন মানুষটির নাম হচ্ছে উৎসব নাইয়া, লোকে যাকে বলে উৎসব। মাতলার বন্যার তোড়ে সে তার পরিবার, সন্তান, সমস্ত কিছুকে হারিয়েছে। আজ তার আপন বলে কেউ নেই, নিজের বলে কেউ নেই, কিন্তু পেটে খিদে আছে। আর সেই পেটের খিদে মেটাবার জন্য গ্রাম সম্পর্কীয় বাসিনীর সঙ্গে সে চলে আসে ধনী কর্তাবাবুর বাড়িতে দুটো অন্নের জন্য। সেই বাড়িতে সে কাজ করবে আর তার বিনিময়ে সে একটু ভাত খাবে। আমরা জানি যে কোনো নিরন্ন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুটি কি, তাহলে সেই নিরন্ন মানুষটির পক্ষ থেকে উত্তর আসবে
যে তার সবচাইতে কাঙ্ক্ষিত বস্তুটির নাম হচ্ছে খাদ্য, অর্থাৎ ভাত। এই গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে মাতলার বন্যার তোড়ে সমস্ত কিছু হারিয়ে ফেলা, অর্থাৎ গ্রাম যখন জলে ভেসে গেল, পরিজনেরা, স্ত্রী সন্তানেরা যখন সেই জলের তোড়ে ভেসে গেল, আপন বলে কেউ থাকলো না, সেই উৎসব নাই আর পেটের খিদে, তার এক মুঠো ভাতের দরকার। আর সেই কাঙ্ক্ষিত বস্তুটিকে পাওয়ার জন্য নিরন্ন উৎসব নাইয়া গ্রাম সম্পর্কীয় বাসিনীর সঙ্গে ধনী কর্তাবাবুর বাড়িতে চলে আসে, এবং তার একটাই লক্ষ্য যে সে কর্তাবাবুর বাড়িতে কাজ করবে, তার বিনিময়ে সে একটু ভাত পাবে। কিন্তু এই গোটা গল্পের মধ্যে, গল্পের নাম যেহেতু ভাত, গোটা গল্পের মধ্যে সেই নিরন্ন উৎসব নাইয়ার ভাতের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে, যে একটু ভাত পাওয়ার জন্য, পেটের খিদে মেটাবার জন্য, একটু ভাত পাবার আশাতে তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা এই গল্পের মধ্যে দেখানো আছে। একই সঙ্গে সেই কাঙ্ক্ষিত ভাত যখন নাগালের মধ্যে পেল, নাগালের মধ্যে পেয়েও যখন সেই ভাত নিজের হলো না, অর্থাৎ স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সেই স্বপ্ন ভঙ্গের কথা এই গল্পের মধ্যে দেখানো আছে। একই সঙ্গে দেখানো আছে ধনী পরিবারে খাদ্যের অপচয়, মানবিক বোধের ক্ষয়িষ্ণু রূপ, সেটাও গল্পের মধ্যে লেখিকা দেখিয়েছেন। গল্পটা পড়লে দেখতে পাই যে নিরন্ন মানুষের কাছে ভাত বা খাদ্য যতটা কাঙ্ক্ষিত, যারা ধনী, যারা বড় বাড়ির মানুষ, তাদের কাছে সেই ভাত অনেক সময় কত তুচ্ছ হয়ে যায়। এই যে বিপরীত ছবি, দেশের মধ্যে অনেকগুলো দেশ, উৎসব নায়ার দেশ, আর একদিকে ধনী কর্তাবাবুর খাদ্যের অপচয়। এই দুটো জায়গা লেখিকা মহাশ্বেতা দেবী এই গল্পের মধ্যে দেখিয়েছেন। আমি আর একবার বলি যে এই গল্পটির মধ্যে লেখিকা কি দেখাতে চান। এই গল্পের নাম যেহেতু ভাত, আমি বলেছি যে কোনো নিরন্ন মানুষের কাছে, যে কোনো অন্নহীন মানুষের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুটি হচ্ছে ভাত বা খাদ্য। উৎসব নাইয়া এই গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র, একটু ভাত, মাতলার জলের তোড়ে, বন্যার তোড়ে সব কিছু হারিয়ে একটু ভাতের জন্য ধনী কর্তাবাবুর বাড়িতে আসে। তার আকাঙ্ক্ষা একটাই, যেটা নিরন্ন মানুষের আকাঙ্ক্ষা হয়, যে কাজ করবে আর বিনিময়ে একটু ভাত খাবে। এই ভাতকে কেন্দ্র করে, ভাতকে নাগালের মধ্যে পাওয়ার জন্য তার যে স্বপ্ন, সেই স্বপ্নই গল্পে আছে। আর সেই ভাত নাগালের মধ্যে পেয়েও, সেই ভাত নাগালের মধ্যে পেয়েও যখন তার ভাতকে কেন্দ্র করে যে স্বপ্ন, সেই স্বপ্ন যখন ভেঙে যায়, তার কথাই গল্পের মধ্যে বলা আছে। একই সঙ্গে দেখতে পাই যে ধনী কর্তাবাবুর বাড়িতে কিভাবে খাদ্যের অপচয় ঘটে, কিভাবে মানবিক বোধের ক্ষয় তাদের মধ্যে দেখা যায়।
একটা নিরন্ন মানুষের কাছে খাদ্য ভাত যতটা কাঙ্ক্ষিত হয়ে ওঠে, আবার যারা ধনী কর্তাবাবুর বাড়ি, বড় বাড়ি, তাদের কাছে সেই ভাত কত তুচ্ছ। এই বিপরীত ছবি এই নিরন্ন মানুষের গল্প নিয়ে এই গোটা গল্পটা লেখা। আমরা লাইন ধরে গল্পটা পড়তে শুরু করি। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। প্রথম লাইনটার মধ্যে বলা আছে লোকটার চাহনি মানে তাকানো। বড় বাড়ির, এই বড় বাড়ির কথা আমি একটু আগে বলেছি যে উৎসব নাইয়া, যিনি গল্পের কেন্দ্রীয় চরিত্র, একটু ভাতের জন্য কাজ করবে, বিনিময়ে ভাত খাবে, এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে সে বড় বাড়ি, বড় বাড়ি মিনিং হচ্ছে ধনী বাড়ি, যাদের সম্পত্তির আয়তন অনেক বড়, সেই ধনী কর্তাবাবুর বাড়িতে গ্রাম সম্পর্কীয় বাসিনী, যে বাসিনী পূর্ব থেকেই ধনী কর্তাবাবুর বাড়িতে কাজ করে, তার বাড়িতে এসছে। লেখিকা প্রথম যে লাইনটা বলেছেন যে লোকটার চাহনি, লোকটার নাম লেখা নেই, কিন্তু আমি গল্পের যে বিষয় বা সার কথা বলেছি সেখান থেকে বোঝা যায় যে এই লোকটা বলতে উৎসব নাইয়া। এই গল্পটির কেন্দ্রীয় চরিত্র উৎসব হচ্ছে লোকটা, তার চাহনি মানে তার তাকানো বড় বাড়ির অর্থাৎ ধনী বাড়ির বড় বউয়ের অর্থাৎ বড় বাড়ির যিনি বড় বউ, তার প্রথম থেকেই ভালো লাগেনি। পরীক্ষায় প্রশ্ন থাকবে কার কি ভালো লাগেনি, আমরা উত্তর লিখব উৎসব নাইয়ার চাহনি অর্থাৎ তাকানো, বড় বাড়ির যিনি বড় বউ, তার ভালো লাগেনি। প্রশ্ন আরেকটা থাকবে কেন ভালো লাগেনি, দেখো সেটা পরের জায়গাতে বলা আছে কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত, কিরকম যেন উগ্র চাহনি। কেন ভালো লাগেনি, তার প্রথম কারণটা হচ্ছে তার চাহনিটা উগ্র। আর কি কারণ, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, সেটা ময়লা লুঙ্গি পরিহিত এবং যেটা ছোট আকারের। আর একটা কারণ হচ্ছে চেহারাটা বুনো বুনো, বুনো চেহারা, অরণ্যচারী মানুষের মতো চেহারা, অর্থাৎ চেহারার মধ্যে চাকচিক্য নেই। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন থাকে যে কার চাহনি, কাকে, কার এবং কেন ভালো লাগেনি, উত্তরটা হবে ভাত গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র, সেই উৎসব নাইয়াকে বড় বাড়ির যিনি বড় বউ, তার প্রথম থেকেই ভালো লাগেনি। কারণটা কি, কারণ হচ্ছে উৎসব নাইয়ার উগ্র চাহনি, কোমর পর্যন্ত ছোট আকারের লুঙ্গি পরিধান করা এবং তার বুনো চেহারা। এই কারণগুলির জন্যই প্রথম থেকে উৎসব নাইয়াকে বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি। আজকে এই পর্যন্ত, বাকি অংশের আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। ধন্যবাদ।